Hi guys, welcome everybody. আজকে হচ্ছে লেকচার নাম্বার 5 যেটা নিয়ে আমরা কথা বলবো। তো এখন আমাদের হচ্ছে গতদিন যেটা বললাম যে সেকশন 21 পর্যন্ত পড়ানো হয়েছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে, হ্যাঁ? ওকে, সো এখন কথায় আসি যে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মোস্ট ইম্পর্টেন্ট সেকশন কোনগুলো। আমি এর আগেও বলেছি, এখন আবার তোমাদেরকে বলছি। দেখো, Specific Relief Act, the most important sections are Section 5, Section 6, Section 8, Section 9, 10, 11 পড়তে হবে। এরপরে Section 12, Section 13, 14, 15, 16, Section 19, Section 21, Section 21A, এরপরে একদম চলে যাব হচ্ছে সেকশন 31 এ, তারপরে সেকশন 35, সেকশন 39, দেন 42, 44, দেন 53 টু 57। এই কয়টা সেকশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেকশন স্পেসিফিক রিলিফ অ্যাক্টের, হ্যাঁ? সো স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বোঝার জন্য এই কয়টা সেকশন আমি বারবার তোমাদেরকে বলছি এবং এই কয়টা সেকশন আমি বারবার পড়াবো। এখন তারপরে কথা আসে যে বাকি সেকশনগুলো কি হবে। বাকি সেকশনগুলো আমি ক্লাসে টাচ আপ দিয়ে দিব এবং তোমরা নিজেরাও পড়বা, বাট এই সেকশনগুলোই হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে। সো গতদিন আমি তোমাদেরকে পড়ালাম হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 21। এখন আসি সেকশন 21 এর এ, ঠিক আছে? সেকশন 21 সাবসেকশন এ, এটা অ্যাড করা হয়েছে হচ্ছে 2004 সালে জুন মাসে, হ্যাঁ? তারপর আমি আরেকটু শিওর হয়ে তোমাদেরকে বলি যে এটা 2004 সালে স্পেসিফিক রিলিফ ব্র্যাকেটে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2004, মানে স্পেসিফিক রিলিফ অ্যাক্টটা যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেই 2004 সালের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা এই 21 এর এ সেকশনটা ইনক্লুড করা হয়েছে এবং এই 21 এর এ সেকশনটা অ্যাপ্লিকেবল হওয়া শুরু হয় হচ্ছে 1 জুলাই 2005 থেকে। এবং এই সেকশনে কি বলা হয়? এই সেকশনে বলা হয় স্পেসিফিক ভাবে যদি কোনো স্থাবর সম্পত্তিকে যদি তুমি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট চাও ওই সম্পত্তিতে, তাহলে সেই সম্পত্তির দলিলটা লিখিত হতে হবে এবং রেজিস্ট্রিকৃত হতে হবে। এটা বলা আছে একটা। আর সেকেন্ড যেটা বলা আছে সেটা হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট যখন চাওয়া হবে তখন যে চুক্তির অবশিষ্ট সম্পত্তির যে মূল্যটা সেই মূল্যটাও কোর্টে তোমার জমা দিতে হবে। তার মানে চুক্তির অবশিষ্ট মূল্য বলতে আমরা কি বুঝি? ধরো আমার একটা বাড়ি করব, সেই বাড়ির কন্ট্রাক্ট হচ্ছে মনে করো 25 লাখ টাকায়। সো আমার 20 লাখ টাকার কাজ শেষ আর 5 লাখ টাকার কাজ আমি এখনো শেষ করতে পারিনি, এটা নিয়ে আমাদের ডিসপিউট। সো আমি যদি এখন কন্ট্রাক্টের অবশিষ্ট, আমি যদি এটা যদি স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আন্ডারে যদি মোকদ্দমা করতে চাই, আমার তখন কোর্টের কাছে অবশিষ্ট চুক্তি মূল্য যে 5 লাখ সেটা জমা দিতে হবে। এটাই হচ্ছে এই সেকশনের কথা। সো এটা হচ্ছে 1 জুলাই 2005 থেকে এই সেকশন 21 এর এটা অ্যাপ্লিকেবল। তার মানে 1 জুলাই 2005 থেকে পরবর্তীতে যত স্পেসিফিক রিলিফ অ্যাক্টের মোকদ্দমা আসবে সেটা হচ্ছে তোমার যদি স্থাবর সম্পত্তির ব্যাপারে হয়, মানে কি বলা হয়, নন রিমুভেবল প্রপার্টি যেটা, সেটা সম্পর্কে যদি হয় তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে অবশ্যই রেজিস্ট্রিকৃত হইতে হবে এবং লিখিত দলিল হইতে হবে। এবং এই মোকদ্দমাটা করার সময় অবশিষ্ট চুক্তি মূল্য যেটা, দ্য ব্যালেন্স অ্যামাউন্ট অফ কনসিডারেশন অফ দ্য কন্ট্রাক্ট যেটাকে বলা হয়, মানে অবশিষ্ট চুক্তি মূল্য যেটা, সেটাও আমাকে তোমার আদালতের কাছে দাখিল করতে হবে। এটা হচ্ছে সেকশন 21 এর। এখন সেকশন 21 এর এটা এত ইম্পর্টেন্ট কেন ফর ইউ গাইস? সিম্পল কথা চিন্তা করো, এটা থেকে কতগুলো কেস আসতে পারে। দেখো, আমি যদি তোমাদেরকে পরীক্ষায় এই কোশ্চেনটা দিই যে দেখো বলা আছে 1 জুলাই 2005 থেকে এটা অ্যাপ্লিকেবল, মানে এর পরে থেকে যত স্পেসিফিক পারফরমেন্সের যত কন্ট্রাক্টের যত চুক্তিনামা যা কিছু আসবে
সবকিছুতে আমার রেজিস্টার্ড হইতে হবে এবং লিখিত হইতে হবে। তো আমি তোমাদেরকে বলতেই পারি যে আমি সাজ্জাদ আলম এবং তোমাদের ক্লাসের শামসুন নাহার হিমু, ওর সাথে আমার কোনো একটা ডিসপিউট হয়েছে, এবং ওর সাথে ডিসপিউট হয়েছে কি, আমার একটা বাড়িতে, আমার বাড়ির ছাদের উপরে একটা দোলনা তৈরি করে দেওয়ার জন্য সাপোজ, কিংবা একটা দোলনা রিপেয়ার করার জন্য। এখন এই চুক্তিটা হয়েছে হচ্ছে 1 জুন 2004-এ। আমি যদি এখন এটা নিয়ে যদি স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের মোকদ্দমা করতে চাই, তাহলে আমি এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার ক্ষেত্রে এই নন রিমুভেবল যে প্রপার্টিটা আছে এটার কোনো লিখিত দলিল নাই, আমাদের মুখে মুখে চুক্তি হয়েছে এবং রেজিস্ট্রিও করি নাই। সাপোজ লিখিত চুক্তি আছে বাট রেজিস্ট্রি করি নাই, কিন্তু আমাদের কন্ট্রাক্টটা হয়েছে হচ্ছে 1 জুন 2004 সালে। সো এখন এটাকে আমি মোকদ্দমা করতে পারবো কি পারবো না, স্পেসিফিক ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। সো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইয়েস পারবো, বিকজ 1 জুলাই 2005 থেকে হচ্ছে এই 21 এর এ সেকশনটা অ্যাপ্লিকেবল হয়েছে, এবং তখন থেকে হচ্ছে সকল চুক্তি স্থাবর সম্পত্তির ক্ষেত্রে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের ক্ষেত্রে যদি করতে হইলো, সেই ক্ষেত্রে দলিলটা লিখিত এবং রেজিস্ট্রিকৃত হইতে হবে, এবং মোকদ্দমা দায়ের করার সময় অবশিষ্ট কনসিডারেশন অফ দ্য কন্ট্রাক্ট, মানে অবশিষ্ট যে চুক্তি মূল্য থাকে সেইটা আদালতে দাখিল করতে হবে। এখন আরেকটা সিনারিও দেখো, বললাম যে আমার সাথে এবং আমার সাথে এবং ধরো তোমাদের ক্লাসে হচ্ছে শাহ আমিনুর রহিম, ওর সাথে হচ্ছে আমার জমি নিয়ে দ্বন্দ্ব, একটা জমি বেচা কেনা করব। এখন এর আগের কেসের ক্ষেত্রে তোমরা আমাকে বলতে পারো যে স্যার দোলনাটা তো রিমুভেবল প্রপার্টি, এটা নন রিমুভেবল প্রপার্টি কিভাবে হবে? এখন এমনও হইতে পারে যে দোলনাটা হচ্ছে আমি আমার বিল্ডিং এর সাথেই জোড়ানো, যেটা মাটির সাথে, বিল্ডিংটা আমার ভূমির সাথে অ্যাটাচড, আর দোলনাটাও আমি ওইখানে বানাবো, একদম চারপাশে ঘর করে রডের থেকে দিয়ে ঝুলাবো। সো ওইটা নন রিমুভেবল প্রপার্টি। এরপরে আসি যে ওই যে যেটা বললাম, এরপরে এই সেকশন 21 এর এর আন্ডার আরেকটা কেস সিনারিও বলি। ধরো শাহ আমিনুর রহিমের সাথে আমার একটা চুক্তি হইল 1 আগস্ট 2005-এ, যে ও আমি ওর কাছে আমার বাড়িটা বিক্রি করব 10 লাখ টাকার বিনিময়ে ধরো। এখন এই চুক্তিটা আমরা রেজিস্টার করি নাই, কোনো রেজিস্ট্রি করি নাই, জাস্ট মুখে মুখে চুক্তি করছে, হ্যাঁ ঠিক আছে অমুক দিন আমরা এসে বায়না করে যাবে, আমিনুর রহিম বায়না করে যাবে। সো এখন দেখা গেল আমি অস্বীকার করলাম যে না, আমি তোমাকে আমার বাড়িটা বিক্রি করব না। এখন শাহ আমিনুর রহিম কোর্টের কাছে যাইতে চায়। সাজেস্ট শাহ আমিনুর রহিম what type of remedy he can get under the Specific Relief Act. Specific Relief Act এর আন্ডারে শাহ আমিনুর রহিম কি রেমেডিটা পাইতে পারে? অ্যানসার কি হবে? অ্যানসার হবে যে শাহ আমিনুর রহিম will not get any remedy under the Specific Relief Act 1877, because in section 21 subsection A it was included back in 2004 by the Specific Relief Act Amendment Act 2004, এবং এখানে কি বলা হয়েছিল? It was said that যে একটা নন রিমুভেবল প্রপার্টি যদি স্পেসিফিক রিলিফ ট্যাক্স চাওয়া হয়, তাহলে সেই প্রপার্টিটা তোমার রেজিস্ট্রি হইতে হবে, লিখিত হইতে হবে, এবং দলিলটা রেজিস্ট্রি করতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে অবশিষ্ট চুক্তি মূল্যটা জমা দিতে হবে। এখন এই কেসের ক্ষেত্রে অবশিষ্ট চুক্তি মূল্যটা আসলে কোনো বিষয় না। এই কেসের ক্ষেত্রে মেইন বিষয় হচ্ছে যে জমিটা রেজিস্ট্রি হইতে হবে। আমি যেই কেসটা বললাম শাহ আমিনুর রহিমের সাথে, লিখিত হইতে হবে এবং রেজিস্ট্রিকৃত হইতে হবে। যদি লিখিত এবং রেজিস্ট্রিকৃত না হয়, তাহলে এটা কোনোভাবে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আন্ডারে রেমেডি পাবে না শাহ আমিনুর রহিম। আবার এই দলিলটা যদি লিখিত হইতো তখন এবং রেজিস্ট্রিকৃত হইতো, শাহ আমিনুর রহিম প্রতিকার পেয়ে যেত। কিন্তু আবার এই দলিলটা যদি 1 জুলাই 2005-এর আগে যদি হইতো আমাদের মৌখিক চুক্তিটা, তখন আবার শাহ আমিনুর রহিম রেমেডি পেয়ে যেত। কারণ 1 জুলাই 2005-এর আগে অলিখিত দলিল কিংবা অরেজিস্ট্রিকৃত দলিলও সেটা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আন্ডারে রেমেডি পাওয়া যেত। শেষ সেকশন 21 এর এরপরে চলে যায় হচ্ছে তোমার সেকশন 31-এ।
দেখো সেকশন 31, সেকশন 35 এবং সেকশন 39 খুবই ইম্পর্টেন্ট। সেকশন 31 এবং সেকশন 39 দুইটা একসাথে পড়তে হয়, কারণ সেকশন 31 এ বলা আছে হচ্ছে দলিল সংশোধন, রেকটিফিকেশন অফ কন্ট্রাক্ট, আর সেকশন 39 এ বলা আছে দলিল বাতিল, ক্যান্সেলেশন অফ কন্ট্রাক্ট। এই কারণে সেকশন 31 এবং 39 দুইটা একসাথে পড়তে হয়। তো প্রথমে আসি যে দলিল সংশোধন। হ্যাঁ, এখন আমি তোমাকে ফার্স্টে একটা সিনারিও বলি, দলিল সংশোধনে একটা সিনারিও। আমার বাড়িতে পাশাপাশি দুইটা ফ্ল্যাট। আমি এখন চিন্তা করলাম যে তামিমা হক তোমার কাছে আমার বাড়ির আমি একটা ফ্ল্যাট বিক্রি করব। আমার অ্যাপার্টমেন্ট, আমি যেটাতে আমার অ্যাপার্টমেন্ট, ধরো আমার অ্যাপার্টমেন্টটা রাফলি 2200 স্কয়ার ফিট, আমার 6 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট। এই পুরো বাড়িটাই ধরো আমার। এখন আমার অ্যাপার্টমেন্টটা হচ্ছে আমার সম্পূর্ণভাবে একা, এবং নিচের তালাগুলো আমি ভাড়া দিছি, আমার উপর তালা আমি ভাড়া দিয়েছি। এখন আমার কোনো একটা আর্থিক দৈন্যের কারণে আমি আমার উপরের তালার, আমি তো 3 তলায় থাকি, আমার বাড়ির আমি 3 তলা, ধরো আমি 4 তলাটা আমি ভাড়া দিই, ভাড়া না, ধরো আমি সেল করে দিব তামিমা হক তোমার কাছে। আমার ফ্ল্যাটটা হচ্ছে রাফলি 2200 স্কয়ার ফিট, আর উপরের তালাগুলো যেহেতু ভাড়া দেই, মাঝখান দিয়ে অর্ধেক করা, মানে দুইটা ফ্ল্যাট করা, 1100 স্কয়ার ফিট আসে। হ্যাঁ, এক একটা ফ্ল্যাট আমার। আমি তামিমা হক তোমার কাছে 1100 স্কয়ার ফিটই আমি সেল করব, কিন্তু সেলের চুক্তি করার সময় ভুলে দলিলের ভিতরে 1100 জায়গায় না 2100 হয়ে গেছে। এখন তামিমা হক তোমারও কোনো ইন্টেনশন ছিল না যে ও আমার কাছ থেকে 2100 স্কয়ার ফিটের ফ্ল্যাট কিনবে, আমারও কোনো ইন্টেনশন নাই যে ওর কাছে আমি 2100 স্কয়ার ফিটের ফুল ফ্লোরটা ধরো সেল করব। এইরকম সিচুয়েশন আমি কি রেমেডি পাইতে পারি? কোর্টের কাছে যদি আমি যাই, আমি কোর্টকে বলবো যে আদালত, মাননীয় জজ সাহেব যেই হয়, প্লিডিংস করবো যে দেখেন আমি কমন নর্মাল জেনারেল ওয়েতে কথা বলতেছি, আমি আদালতের প্লিডিংসে যেভাবে করে আমি তো সেভাবে কথা বলতেছি না, আমি নর্মাল তোমাদেরকে নর্মাল পার্সপেক্টিভে যেটা বলে আমি সেরকম ভাবে বলতেছি যে আদালতের কাছে কি এটাই বলা যাবে যে দেখেন আমার তো এটা কোনো ইন্টেনশন ছিল না যে আমি ওকে 2100 স্কয়ার ফিট বিক্রি করবো, কোনো কারণে দলিলে লেখার ভুলের কারণে 2100 হয়ে গেছে। তামিমা হক তমাও একই কথা বললো যে হ্যাঁ জনাব, আমারও ইচ্ছা ছিল না, আমি 2100 স্কয়ার ফিটের ফ্ল্যাটটা কেন কিনবো, আমার তো দরকার 1100 স্কয়ার ফিটের ফ্ল্যাট, কারণ আমি 2100 স্কয়ার ফিটের ফ্ল্যাট আমার এখানে এখন বাজার মূল্য যদি 5500 টাকা করে যদি স্কয়ার ফিট হয়, অলমোস্ট কোটি টাকা হয়ে যাবে। ও বলতেছে আমি 50 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনতেছি, সো আমি হচ্ছে 1100 স্কয়ার ফিট কিনবো, 55 লাখ টাকার মতো দাম আসে, আমি তো জনাব কোটি টাকার উপরে ফ্ল্যাটটা কিনবো না। এখন এই ক্ষেত্রে রেমেডিটা কি? এখন তুমি একজন যে কোনো সাধারণ মানুষ এই ক্ষেত্রে বলবে যে যেহেতু দলিলে ভুল হয়েছে সেহেতু তোমরা ঠিক করে ফেলো, সিম্পল কথা, ভুলটা শুধরায় না। এখন একটা ফ্ল্যাট বিক্রির দলিল, ধরো এটা দলিল করে রেজিস্ট্রিও হয়ে গেছে, তো তখন তো মানুষের মুখের কথায় তো কাজ হবে না। হ্যাঁ ঠিক আছে, তুমিও জানি আমিও জানি, বাট তারপরে একটা প্রসিডিউর থাকে না, লিগ্যাল প্রসিডিউরে কি করব? তখনই আসে হচ্ছে সেকশন 31 অফ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। এটাতে বলা আছে যে কোন দলিল কি কি কারণে সংশোধন করা যাইতে পারে। এই যে আমি যে তোমাকে বললাম ইচ্ছাকৃত ভুল না, এটা অনিচ্ছাকৃত ভাবে ভুল হয়ে গেছে। হ্যাঁ, এরকম একটা কোনো কিছু হয়েছে, সো এইটা যদি হয় তখন এইরকম ভাবে যদি হয় তখন সেই দলিলটাকে তুমি হচ্ছে করতে পারো, কি বলা হয়, সংশোধনের জন্য দিতে পারো, মানে রেকটিফিকেশন অফ কন্ট্রাক্টের জন্য এই রকম দলিল যদি হয় তুমি তাকে রেকটিফিকেশন চাইতে পারো, মানে দলিলটা সংশোধন চাইতে পারো। এখন আমি যদি আরো সহজ ভাষায় বলি যে আর কি কি কারণে, মোরলেস এটা তোমার সেকশনটা তোমরা ইংলিশে পড়বা, আমি তোমাদেরকে বাংলা বলতেছি, কারণ আমি যদি এখন বাংলা ইংলিশ বলতে যাই প্রবলেম যেটা হবে যে তোমাদের বুঝতে প্রবলেম হবে। আমি যেহেতু পরীক্ষার খাতায় কোনো রিটেন বা ব্লক কোশ্চেন দেই না, সম্পূর্ণ কেস বেসড কোশ্চেন, সো তোমার মেইন একটা সেকশনের এসেন্সটা তোমার বুঝতে হবে যে সেকশনে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে এবং সেকশনটা তোমাকে ধরতে হবে। সো সেকশন 31 এ আমি যদি বলি রেকটিফিকেশন অফ কন্ট্রাক্ট মানে দলিল সংশোধন মেইনলি 3টা কারণে করা যায়। একটা হচ্ছে আমি তামিমা হক তোমার সাথে যে জিনিসটা হলো সেটা হচ্ছে
উভয় পক্ষের কোনো একটা ভুল হয়ে গেছে, যে কি বলা, উভয় পক্ষের একটা ভুল হয়ে গেছে, মিস্টেকস ফ্রম বোথ অফ দ্য পার্টিস, দুই পক্ষেরই কোনো ভুল হয়ে গেছে। তামিম মাহতামাও খেয়াল করে নাই, আমিও খেয়াল করি নাই, একটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেল একটা। সেকেন্ড সিনারিও তোমাকে, আচ্ছা আগে তিনটা বলে নিই। একটা হচ্ছে প্রতারণার কারণে যদি কোনো ভুল হয়, কোনো এক পার্টি যদি প্রতারণা করে, তখন এইভাবে হলে দলিলটা সংশোধন করা যাইতে পারে। সেকেন্ড হচ্ছে মানে ফ্রড যেটাকে বলা, কোনো এক পার্টি যদি মিসরিপ্রেজেন্টেশন অফ কন্ট্রাক্ট করে, একটা মানে কন্ট্রাক্টটা ভুলভাবে উপস্থাপন করছে, যদি এরকম হয়, ফ্রডের মাধ্যমে হয়, এরকম যদি ভাবে কোনো কন্ট্রাক্টটা করা হয়, তখন সেটা দলিলটা রেকটিফিকেশন চাইতে পারো। সেকেন্ড হচ্ছে যে নন ভলেন্টারি মিস্টেক ফ্রম বোথ অফ দ্য পার্টিস, মানে বোথ পার্টি একটা অটোমেটিক্যালি ভুল হয়ে গেছে। তামিম হক তোমার সাথে আমার যে কেসটার কথা বললাম, এটার ক্ষেত্রে কি হয়েছে, আমরা কেউই চাইনি এরকম একটা ভুল হয়ে গেছে, আমরা খেয়ালই করিনি। আরেকটা হইতে পারে যে আমরা কন্ট্রাক্টে যে বিষয়বস্তুটা বুঝাইতে চাইছি, আলটিমেটলি সেই বিষয়বস্তুটা কোনোভাবেই কন্ট্রাক্টের মধ্যে রিপ্রেজেন্ট করতেছে না, মানে আমি বুঝাইতে চাইছি একটা, হয়ে গেছে আরেকটা। ধরো কিরকম, মানে এবার তোমাকে প্রথমটা একটার এক্সাম্পল দিয়ে দিলাম, যে উভয় পক্ষের ভুল যদি হয়, তামিম হক তোমার আর আমার ফ্ল্যাট সেলের ব্যাপারটার কথা বলে দিলাম। এরপরে সেকেন্ডটায় আসি, একটা পার্টি যদি ফ্রড করে, কি ফ্রড, ধরো আমি ওই তামিম হক তোমার সাথে কন্ট্রাক্টের কথায় চলে যাই। আমি ওকে বলছি কি, যে আমার বাড়িটা হচ্ছে, ধরো আমার বাড়িতে অ্যাকচুয়ালি সবসময় গ্যাস পানির এরকম একটা লাইনের ব্যবস্থা আছে, আমার বাসায় উপরে গ্যাসের লাইন আছে, কিন্তু আলটিমেটলি দেখা গেল তামিম হক তো আমার বাসায় আসার পরে দেখা গেল যে এই বাসায় অ্যাকচুয়ালি গ্যাসের লাইন নাই, মানে গ্যাস থাকতেছে না, ওরকম না, গ্যাসের কানেকশনই নেই। সো তার সিলিন্ডার গ্যাস এনে রান্না করতে হবে। তখন তামিম হক তোমা তুলতে পারে যে আমাকে এখানে কন্ট্রাক্টের ক্ষেত্রে ফ্রড করা হয়েছে, যদিও এটা খুব একটা লেম একটা এক্সাম্পল বললাম। আমি যদি আরো ভালো এক্সাম্পলে যাই, কি রকম ফ্রড হইতে পারে চিন্তা করো। হয় আমার বাড়িটা দুই ভাগে ভাগ, আমার ফ্ল্যাট ছাড়া, অ্যাপার্টমেন্ট ছাড়া, একটা হচ্ছে পশ্চিম দিকের আর একটা হচ্ছে পূর্ব দিকের ফ্ল্যাট। সো আমি তামিমা হক তোমাকে দেখাইছি অ্যাকচুয়ালি হচ্ছে আমার পশ্চিম দিকের ফ্ল্যাট, কারণ পশ্চিম দিকের ফ্ল্যাটের পারে রাস্তা এবং সামনেও রাস্তা, যেহেতু এটা রাস্তার পারে, এই পারেও রাস্তা আছে এক সাইডে, বাট আরেক সাইডে বিল্ডিং। তো এখন তামিম হক তোমাকে আমি বলছি যে তোমাকে আমি পশ্চিম সাইডের ফ্ল্যাটটা রেজিস্ট্রি করে দিব, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেছে আমি ওকে পূর্ব সাইডের ফ্ল্যাটটা রেজিস্ট্রি করে দিচ্ছি। তখন তামিম হক তোমার কোর্টে যেয়ে বলবে যে না, এখানে একটা মিসরিপ্রেজেন্টেশন হয়নি, অ্যাকচুয়ালি একটা ফ্রড হয়েছে, আমি প্রতারণার মাধ্যমে তাকে পূর্ব পাশের ফ্ল্যাটটা সেল করছি, মানে আমি তার কাছে 4-এর বি এর ফ্ল্যাট সেল করছি, আমার কথা ছিল তাকে 4-এর এ ফ্ল্যাটটা সেল করব। তো তখন ও চুক্তিটার সংশোধন চাইতে পারে, যে আমাদের মধ্যে কন্ট্যাক্ট ছিল আমি পূর্ব পাশের ফ্ল্যাট না, আমি পশ্চিম পাশের ফ্ল্যাট নিব, আমাকে কেন পূর্ব পাশের ফ্ল্যাটটা দেওয়া হলো। চলে গেল সেকেন্ডারি এক্সাম্পল। তৃতীয় ক্ষেত্রটা কি বললাম, তৃতীয় ক্ষেত্রটা হচ্ছে এইরকম কোন একটা ভুল হয়েছে যে আমাদের কন্ট্রাক্টে আমরা যা বুঝাইতে চাইছি অ্যাকচুয়ালি তা কিছুই হয়নি। এটার এক্সাম্পল কি হইতে পারে, এখন এটার এক্সাম্পল হইতে পারে, ধরো আমরা বলতেছি যে আমাদের যে ফ্ল্যাটের কথাই বলতেছি, এই ফ্ল্যাটটা তামিমা হক তোমা অ্যাকচুয়ালি ভাড়া নিবে, হ্যাঁ, এবং মাসিক 15,000 টাকা চুক্তিতে গ্যাস বিল, পানি বিল, ইন্টারনেটের বিল, নেট বিল, বাকি যা যা আছে সবকিছু ওরা তামিমা হক তোমা দিবে। আর আমি হচ্ছে শুধুমাত্র, আমি জমিদার হিসেবে, প্রপার্টির ওনার হিসেবে, ও শুধু আমাকে ভাড়া দিবে। এখন এইটা লিখতে যায় না, এরকম একটা ব্যাপার হয়েছে যে সাপোজ এই ভাড়ার কথা না লিখে আমি মর্গেজের কথাই লিখে ফেলছি, কিংবা লিখাটা এত জটিল ভাবে হয়েছে যে অ্যাকচুয়ালি দেখে মনে হইতেছে জানি তামিমা হক তোমা তোমার কাছ থেকে আমি কোনো পয়সা নিছি, সেই টাকার বিনিময়ে মাসে মাসে আমাকে 15,000 করে টাকা দিবে, এরকম একটা কিছু হয়ে গেছে। মানে আমরা বুঝাইতে চাইছি একটা, কিন্তু হয়ে গেছে ভিন্ন জিনিস। ঠিক আছে, মানে কন্ট্রাক্টে যা কথা ছিল অ্যাকচুয়ালি তা হয়ই নাই। যেমন ধরো আমি আরেকটা কথা বলতে পারি যে একটা চিত্র করবো, সাপোজ আমার এই ফ্লাওয়ার ভেস, এটা আমি এইটা অ্যাকচুয়ালি কোনো এক্সিবিশনে দিছি হচ্ছে ই করার জন্য, কি বলা হয়, এক্সিবিট করার জন্য, মানে
এক্সিবিশনে দেখানোর জন্য, কিন্তু কন্ট্রাক্টে এরকম ভাবে হয়েছে কোথাও বলাও নাই যে আমি তাদেরকে দেখানোর জন্য দিতেছি না সেল করার জন্য দিতেছি, তো ওই বেচারারা এটা ধরো সেলই করে ফেলছে, তখন কি হবে? কিংবা সেল করার আগের কথা বলতেছি। সো এইরকম একটা কন্ট্রাক্ট যখন হজবরল কন্ট্রাক্ট হয়ে যেতেছে, এরকম যদি কোনো কন্ট্রাক্ট হয় হজবরল, তখন দেখা গেছে যে আমাদের এই কন্ট্রাক্টের যে উদ্দেশ্যটা আছে সেই উদ্দেশ্যটাই ফিল আপ হইতেছে না। সো আমরা আদালতের কাছে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 31 এর আন্ডারে যে বলবো, মাননীয় আদালত আমরা চাই আমাদের এই চুক্তিটা রেকটিফাইড করা হোক, মানে সংশোধন করা হোক। এখানে একটা নন ভলেন্টারি ভুল হয়ে গেছে, আনভলেন্টারি ভুল হয়ে গেছে, দুইটার কোন ওয়ার্ডটা সঠিক আই ক্যান নট রিমেম্বার প্রপারলি। এন্ড আমাকে ভিডিওতে ওয়েট লাগতেছে, টিপ অনেক ফুলা, জাস্ট বিকজ আই এম হ্যাভিং এ সিভিয়ার সাইনাস ইনফেকশন, এটা আমার প্রায় হয়, এই জায়গাগুলো একটু ফুলে ফুলে যায় বিকজ অফ সাইনাস এন্ড অ্যালার্জিক রিঅ্যাকশন। সো ইটস ভেরি কুল, নো ওয়ারিজ। এটা হচ্ছে সেকশন 31 দলিল সংশোধন। এখন দলিল সংশোধনের জন্য তোমার তামাদির মেয়াদ কতদিন, লিমিটেশন, এই কারণেই তোমাদের এই কোর্সের লিমিটেশন এন্ড স্পেসিফিক রিলিফ অ্যাক্ট দুটো একসাথে পড়ানো হয়। এই যে দলিলটা যে আমি সংশোধন করব, এখন তামিমা হক তোমার মধ্যে আর আমার মধ্যে যে ফ্ল্যাটের যে কন্ট্রাক্টটা হয়েছে, এটা হয়েছে মনে করো 2020 সালে। তো এখন তামিমা হক তোমার, আমি যদি আরো 10 বছর পরে যে আদালতকে বলি যে মাননীয় আদালত 2020 সালে আমাদের এরকম একটা হয়েছিল, আমি এখন 2030 সালে আপনার কাছে আসছি, আমাদের দলিলটা সংশোধন করে দেন, হবে না, বিকজ সবকিছুর একটা টাইম পিরিয়ড ঠিক করে দেওয়া আছে। ঠিক তেমনি দলিল সংশোধনের ক্ষেত্রেও স্পেসিফিক রিলিফ অ্যাক্টে টাইম পিরিয়ড ঠিক করে দেওয়া আছে। সেকশন 95, আর্টিকেল 95 এবং আর্টিকেল 96 অফ দা লিমিটেশন অ্যাক্টের বলা আছে যে কত সালের কত দিনের মধ্যে তুমি এই একটা দলিল সংশোধনের মোকদ্দমা করতে পারবা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আন্ডারে, সেটা হচ্ছে 3 বছর। তার মানে সেকশন 31 এ লিমিটেশন অ্যাক্টের স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 31 এর আন্ডারে যদি রেকটিফিকেশন অফ কন্ট্রাক্টে তুমি মোকদ্দমা করতে চাও, সেই ক্ষেত্রে তোমার মোকদ্দমা করতে হবে ঘটনা ঘটার দিন থেকে, তুমি জানার দিন থেকে, অথবা যেদিন বুঝতে পারছো সেদিন থেকে সর্বোচ্চ 3 বছরের মধ্যে। সেটা কি অনুযায়ী? সেটা লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 95 এবং 96 অনুযায়ী বলা আছে হচ্ছে এইটা, ঠিক আছে? এখন কথা হচ্ছে দলিল সংশোধনটা কে করতে পারবে? হ্যাঁ, দলিল সংশোধনের মোকদ্দমাটা কে করতে পারবে? সেকশন 31 এর আন্ডারে দলিল সংশোধনের মোকদ্দমা কে করতে পারবে? শুধুমাত্র দলিলের পক্ষ কিংবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি মোকদ্দমা দায়ের করতে পারবে। মানে যে যারা দলিলের পার্টি শুধুমাত্র তারাই দলিল সংশোধনের মোকদ্দমা করতে পারবে। মানে আমি এবং তামিমা হক তমা, এই দুইজনের মধ্যে যে কোনো একজন আমরা দলিল সংশোধনের মোকদ্দমা করতে পারি। কিন্তু আবার তুমি যদি দলিল বাতিলের বিষয় দেখো, সেকশন 39 এ বলা আছে হচ্ছে দলিল বাতিলের বিষয় নিয়ে। এখন দলিল বাতিলটা কখন করা যায়, এটা হচ্ছে একটা কথা। দলিল বাতিলটা কখন করা যায়, এবার আসে সেকশন 39 এ। সেকশন 39 এ হচ্ছে দলিল বাতিলের কথা বলা হয়েছে। দলিল বাতিল করা যাবে যদি দলিলটা ভয়েডেবল হয়, এবং এই দলিলটা যদি দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে ইফ দ্য কন্ট্রাক্ট ইজ ভয়েডেবল, সেকেন্ড হচ্ছে যদি যে এই কন্ট্রাক্টটা যদি এইরকম হয় যে এটা পারফর্ম করলে আমার বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে, দুই পার্টির যে কারো একটা বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। মানে if the contract is performed, then either any one party of the contract will suffer irreparable loss, মানে একটা বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। যদি এরকম কিছু হয় তখন তোমরা দলিলটা বাতিল করে দিতে পারো। হ্যাঁ, এখন এই দলিল বাতিলের মোকদ্দমা আবার কত দিনের মধ্যে করতে হবে? দলিল বাতিলের মোকদ্দমা 3 বছর। দলিল বাতিলের মোকদ্দমা করতে হবে 3 বছরের মধ্যে, যেদিন থেকে তোমরা বাতিল করতে চাও কিংবা এরকম বাতিলযোগ্য দলিল তোমরা জানছো সেদিন থেকে 3 বছরের মধ্যে। এটা বলা আছে লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 91 এ। দলিল বাতিল হচ্ছে আর্টিকেল 91 3 বছর, আর দলিল সংশোধন হচ্ছে 95 96 অনুযায়ী আর্টিকেল, এটা হচ্ছে লিমিটেশন অ্যাক্টের 3 বছর এটাই। আর দলিল বাতিলটা কে করতে পারে? দলিলের সাথে সংশ্লিষ্ট যে কোনো পক্ষই দলিল বাতিলের জন্য আবেদন করতে পারে।
এবং যে পক্ষ না সেও করতে পারে। কি রকম? ধরো ধরো আমি একটা চুক্তি করছি আব্দুল মোমেন গ্রুপের সাথে, যে ধরো আমার বাড়ির পাশের যে খালি প্লটটা, এই মালিক একটা চুক্তি করছে আব্দুল মোমেন গ্রুপের সাথে যে এখানে একটা বাড়ি করবে। এই চুক্তিটা কার সাথে? আব্দুল মোমেন গ্রুপ এবং এই পাশের জমির মালিকের সাথে। ধরো পাশের জমির মালিক রোনাল্ডোর সাথে। কিন্তু এই পাশের বাড়ির রোনাল্ডো যেই চুক্তিটা করছে যে এখানে বিশাল বড় একটা গর্ত করে তারা এখানে নিচের দিকে 5 তলা, সে নিচে বেসমেন্ট করবে হচ্ছে 5 তলা, আর উপরে থাকবে 5 তলা, এরকম একটা করবে বিল্ডিং। কিন্তু দেখা গেছে যে তার বিল্ডিংটা যখন খোদাই শুরু করছে এত ডেঞ্জারাস ভাবে গর্ত হয়ে গেছে যে আমার বিল্ডিংটা ওইদিকে হেলে পড়া যেতে পারে। তখন আমার রেমেডি কি? তুমি অবভিয়াসলি বলতে পারি ইনজাংশন। ঠিক আছে, বুঝলাম। বাট এই তাদের দুজনের কন্ট্রাক্টের কারণে আমি সাফারার হইতেছি, আমার একটা এরকম একটা লস হয়ে যাইতেছে যে এই লসটা আমি কোনো মতে আমি পোষায় উঠতে পারবো না, আমার বিল্ডিংটা ভেঙে পড়ে যেতে পারে। সো আমিও তখন কোর্টের কাছে যে মামলা আদালতের কাছে যে দলিল বাতিলের জন্য চাইতে পারি, যেহেতু আমি মামলার পক্ষ না, বাট স্টিল আমি দলিল দ্বারা তো আমি নিজেই তো একটা সাফারার এই তাদের এই চুক্তি দ্বারা। এবং আর কে পারবে? মেসি, রোনাল্ডো, তারা দুইজনও পারবে। এটা হচ্ছে সেকশন 39, দলিল বাতিল আর দলিল সংশোধন। দলিল সংশোধন করা যায় 3টা কারণে। একটা হচ্ছে যদি ভলেন্টারি মিস্টেক ফ্রম দ্য বোথ পার্টিস, যদি তারা মিস্টেকটা করে, দলিলটা যদি প্রতারণা কিংবা ফ্রডের মাধ্যমে করা হয়। আর 3 নাম্বার হচ্ছে দলিলের বিষয়বস্তুই যদি বোঝা না যায় অ্যাকচুয়ালি কেন দলিলটা করা হয়েছে। এটা করলে রেকটিফিকেশন অফ কন্ট্রাক্ট করা হবে। এবং এটা কতদিনের মধ্যে করতে হয়? এটা করতে হয় 3 বছরের মধ্যে লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 95-96। আর দলিল বাতিল এটা হয় কেন? যদি দলিলটা বাতিল যোগ্য হয়। আর সেকেন্ড হচ্ছে দলিলটা যদি এইরকম হয় যে কার্যটা সম্পাদন করলে কিংবা দলিলটা অনুযায়ী যদি স্পেসিফিক দলিলটা অনুযায়ী যদি পারফরমেন্স হয়ে যায়, কন্ট্রাক্টে যদি পারফর্ম করা হয়, তাহলে এমন কোনো ক্ষতি হবে যেই ক্ষতিটার আসলে রেমেডি পাওয়া পসিবল না। এরকম যদি হয়, যেমন বললাম যে পাশের বাড়িটা যদি ওরকম ভাবে করে সেরকম। এখন দুইটা ক্ষেত্রেই দলিল সংশোধন এবং দলিল বাতিলের ক্ষেত্রে কোর্ট ফিটা হচ্ছে অ্যাড ভোলারেম ফি দিতে হয়। এবং দুইটার ক্ষেত্রেই তামাদের মেয়াদ 3 বছর, বাট দুইটা তামাদের আর্টিকেল আলাদা। আর এই তো এটাই হচ্ছে দলিল বাতিল আর দলিল সংশোধন। আর হচ্ছে মামলার পক্ষ। দলিল সংশোধনের ক্ষেত্রে শুধুমাত্র যারা পার্টিস অফ দ্য কন্ট্রাক্ট, যারা কন্ট্রাক্টের পার্টি, তারা মোকদ্দমা করতে পারে, মানে যাদের মধ্যে কন্ট্রাক্টটা সাইন হচ্ছে শুধু তারা। কিন্তু দলিল বাতিলের ক্ষেত্রে ওই দলিল দ্বারা যদি আর কেউ এফেক্টেড হয় তারাও করতে পারবে, প্লাস দলিলের যে পক্ষ তারাও মোকদ্দমা করতে পারবে। ঠিক আছে, ওকে, এটাই ছিল আজকের লেকচার।